আপনি তো সার্বিয়া থেকে চলে যাচ্ছেন, কিন্তু অন্যদের আসার পথটা আপনি বন্ধ করে যাচ্ছেন। আর বেতন কমের কারণ এবং বেতন কিভাবে বাড়বে, অন্য দেশে যাওয়ার পর কী সমস্যায় পড়বেন, আজ এই 4টি বিষয় নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম আমি বলতে চাচ্ছি যে আপনি সার্বিয়াতে অনেক কষ্ট করার পর সার্বিয়াতে আসবেন। তারপরে সার্বিয়া আসার পরে আপনি চলে যাবেন অন্য দেশে, বা সময় বুঝে সুযোগ বুঝে হয়তো কিছুদিন থাকবেন, তারপরে যাবেন। কিন্তু আপনি যে যাবেন, অন্যদের আসার পথটা বাস্তবেই বন্ধ হয়ে যাবে। কারণ আপনাকে যখন একটা কোম্পানি আনবে এবং একটা এজেন্সির মাধ্যমে আসবেন, তখন এই কোম্পানিটা আপনার আনার পিছনে কোনো না কোনো কারণ আছে। হয়তো তার কাজের দরকার বা অন্য যে কোনো কিছুর দরকারে, কাজ ছাড়া তো আপনার এখানে কেউ আনবে না। আর কাজের দরকারে যখন আপনাকে আনবে, তখন আপনাকে কাজ করতে হবে। আর তার কাজ যদি আপনাকে দিয়ে না হয়, তাহলে আপনাকে দিয়ে তার কোনো লাভ নাই। তো যখন আপনি এই দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য চেষ্টা করবেন বা চলে যাবেন, তখন কি হবে যে লোক আইনে যদি লাভই না হয়, তাহলে এরা লোক আনা বাদ দেবে। কারণ কি, লোক যদি নাই থাকে, তারা কেন লোক আনবে? এদের তো কাজের দরকার, এদের তো লোকের দরকার। এই জন্য এরা যখন দেখবে যে বাংলাদেশ থেকে লোক আনার পরে লোকগুলো পালিয়ে চলে যাচ্ছে, তখন কি হবে যে অন্য যারা আসার জন্য প্রস্তুতি নিচ্ছে বা আসার জন্য তৈরি হচ্ছে বা আসার চেষ্টা করতেছে, আসার পথে আছে অনেক, তাদের কি হবে, এরা একসময় আনবে না আনার কারণ এই যে আসার পরে যে চলে যায় ইতালি, ফ্রান্স বা অন্যান্য দেশে, যেভাবে পারছে চলে যাচ্ছে। আর বেতন বাংলাদেশিদের কম, এটা ঠিক আছে যে ভাই বলবেন যে বেতন কম, এখানে থেকে কি করব। কথাটা কিন্তু সত্য, আমিও মানি, এবং আমার বেতনটা অতটা বেশি না। কিন্তু তারপর আপনি যখন টাকা পয়সা দিয়ে আসবেন, তখন রিস্ক নিয়ে কেন অন্য দেশে যাওয়ার চেষ্টা করবেন? আপনি এখানেই কাজ করেন, আপনি 1 বছর 2 বছর কাজ করেন, তারপর দেখেন বেতনটা বাড়ে কিনা। কারণ আপনি আসার পরে এদের ভাষাটা বুঝবেন না, কারণ এরা বেশিরভাগই হচ্ছেন সার্বিয়ান ভাষায় কথা বলে। এদের ইংরেজিতে অতটা দক্ষতা নেই, যেমন বাংলাদেশের মানুষেরও বেশি একটা দক্ষতা নেই। গ্রাম অঞ্চল থেকে যারা আসে, এদেরও ইংলিশে অতটা দক্ষতা নেই। সার্বিয়ানরাও সেম আর কি, ওদের ইংলিশটায় প্রবলেম আছে। এরা চায় যে সার্বিয়া ভাষায় কথা বলুক সবাই, বা যারা আসে তাদের সার্বিয়ান ভাষা শেখার জন্য তারা বলে। আর বেতনটা হচ্ছে কম, কারণ ভাষা না জানার কারণ বা কাজ না জানার কারণ বেশিরভাগ লোক বাংলাদেশ থেকে আসে কাজ না শিখে। কাজ যদিও সে দেশে করছে, কিন্তু এইখানের কাজ আর দেশের কাজ একরকম হবে না বা মিল পড়বে না, ডিফারেন্ট। কারণ এই ডিফারেন্ট হওয়ার কারণে এই কাজগুলো, দেশের কাজ এখানের কাজ মিল না থাকার কারণে এখানে এসে সে কাজগুলো করতে পারে না। আর একটা সমস্যা, ওই জায়গায় যে বাংলাদেশের ফিটিং বা যে টুলসের যে নাম ছিল, এই জায়গায় আসার পরে এদের ভাষার সাথে আপনার ওই ভাষাটা মিলবে না। আপনি ইংলিশে বলবেন, এরা সার্বিয়ান ভাষায় বলবে। তখন কি হবে যে তারা আপনার কথা বুঝবে না এবং আপনিও তাদের কথা বুঝবেন না। এই জন্য আর কি ভাষার সমস্যার কারণে বেতনটা কম হওয়ার আরেকটা কারণ। তবে আপনি যখন 1 বছর 2 বছর এখানে থাকবেন, তাদের ভাষাটা বুঝবেন, বা মালিক দেখবে যে ঠিক আছে এখন ভাষা ঠিকমতো বলতে পারতেছে এবং কাজেও কোনো সমস্যা হচ্ছে না, তখন এমনিতেই মালিক আপনার বেতন বাড়িয়ে দেবে। বা আপনি বলবেন যে আমি এত টাকা পয়সা খরচ করে আসছি, আমার বেতনটা একটু বাড়িয়ে দেন। 1 বছর বা 6 মাস যাওয়ার পরে আপনি যদি এরকম বলেন, আপনার চুক্তি থেকেও হয়তো তারা মানবিক দিক বিবেচনা করে তারা আপনার বেতনটা বাড়িয়ে দেবে। কারণ আপনাদের বা আমাদের যে বেতন, এর থেকে যারা সার্বিয়ান এই দেশে কাজ করে, তাদের বেতন ডবলেরও বেশি হয়। এই জন্য যখন আপনি কাজে পারদর্শী বা ভাষাতে পারদর্শী হবেন, হয়তো তাদের সমান যদি নাও পান, হয়তো আপনি যদি দেখা গেছে আপনি 700 বা 800 পান, ওরা 1000-এর উপরে পায়, এরকম আর কি হবে। 300 ইউরো বা 200 ইউরো কম বেশি থাকবে। আর একটা কথা যে অন্য দেশে যাওয়ার পর কি সমস্যায় পড়বেন,
প্রথমত অন্য দেশে যখন আপনি যাবেন এখান থেকে গেম দিয়ে, সেটা একটা রিস্ক। কারণ আপনি যখন এখান থেকে বেরিয়ে যাবেন তখন তো আর আপনি ফিরতে পারবেন না। যখন ক্যাম্প থেকে বা কোম্পানি থেকে আপনি বেরোবেন 1 দিন 2 দিন 3 দিন, তারপরে তো অবশ্যই আপনাকে মালিক খুঁজবে, যে কারণ কেউ তো পালিয়েই গেছে, ক্যামেরা চেক দেবে বা অন্য কিছু চেক দেবে। যখন আপনি পালিয়ে যাবেন তখন যাওয়ার পথে যদি আপনি কোথাও ধরা খান বা বর্ডারে ধরা খান, তখন কিন্তু আপনি আর কোম্পানিতে ফিরতে পারবেন না। বর্ডারে যদি ধরা খেয়ে যান, পরে পুলিশ যদি মালিককে ফোন দেয় যে আপনার লোক পাওয়া গেছে, এভাবে চলে যাচ্ছিল, এখন কি আপনি নেবেন নাকি? যদি আপনাকে মালিক না নেয় তখন তো আপনি সমস্যায় পড়বেন, আপনাকে দেশে চলে যেতে বাধ্য হতে হবে। কারণ তারা আপনাকে টিকিট কেটে দিয়ে দেবে, সরাসরি দেশে পাঠিয়ে দেবে। আর যখন এই দেশ থেকে খরচ করে আপনি আলবেনিয়া বা ক্রোয়েশিয়া দিয়ে যখন যাওয়ার চেষ্টা করবেন, ইতালি, আপনি ইউরোপের যেখানেই যান সর্বপ্রথম আপনার ইতালিতে ঢুকতে হবে। আর ইতালি ঢোকার পথে আপনার রিস্ক আছে। আপনি এখান থেকে আলবেনিয়াতে যাবেন, আলবেনিয়ায় যাওয়ার পর ওখানে ক্যাম্প আছে, 2-3টা ক্যাম্প আছে, ওখানে আপনাকে থাকতে হবে। এবং ওখান থেকে যদি আপনি দালালের দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনাও আছে। কারণ এই 3 লাখ 4 লাখ টাকা দিয়ে যারা যায় অনেকেই প্রতারিতও হয়। তো আপনি ওখানে যদি প্রতারিত হন তাও কিন্তু আরেকটা সমস্যা। আর ওইখান থেকে ক্রোয়েশিয়া বর্ডারটা হচ্ছে সবচেয়ে ঝামেলা। আর এই ক্রোয়েশিয়া বর্ডারটা যখন আপনি পার হতে যাবেন, ওইখানে পুলিশে কিন্তু প্রচুর চেক করে। আর এই চেক করার কারণে আপনি ওই জায়গা থেকে যদি ধরা খান, পুলিশে অনেক মারধর করে আর কি। অন্য দেশের পুলিশ যাই বলুক আর না বলুক, আপনার ক্রোয়েশিয়ার পুলিশ অনেক মারে, আপনি শারীরিকভাবে নির্যাতন করবে, আপনার ব্যাগ রেখে দেবে, ফোন রেখে দেবে, এরকম আর কি। টাকা পয়সা যা থাকবে তারা বেশিরভাগই রেখে দেয়। আর অবৈধ থাকার থেকে আপনারা সবসময় চেষ্টা করুন বৈধভাবে থাকার জন্য। বৈধ থাকার সুবিধাটা সবসময় ভালো। আর আমি আজকে যাচ্ছিলাম হচ্ছে কেন, আমার বসের বাংলো বাড়ি আছে পাহাড়ে, তো সেই জায়গা যাচ্ছিলাম বসের বাবার গাড়িতে। বসের বাবাই নিয়ে যাচ্ছে এখান থেকে আর কি, আমাদের ক্যাম্প থেকে 300 কিলোমিটার মতো দূরে। 5 ঘন্টা জার্নি করার পরে আর কি সেই জায়গা পৌঁছাতে পারবো। তো সেই জায়গার উদ্দেশ্যে বের হয়েছি সকাল 5টায়। রাস্তাটা অনেক আঁকা বাঁকা, পাহাড়ের উপর দিয়ে ঘুরতে ঘুরতে আর কি গেছে। অনেক আঁকা বাঁকা রাস্তা, আপনার অল্প একটু যাওয়ার পরেই তারপরে আবার মোড় না লাগে, আবার মোড় আর কি। অনেক মাথার ভিতর ঘুরন লাগে যাচ্ছে যাইতে যাইতে। তো আপনারা আসবেন সার্বিয়া দেশটা অনেক সুন্দর। আশা করি আসলে কারো সমস্যা হবে না, এই দেশটা অসাধারণ। তো আসেন এখানে, আল্লাহর রহমতে ভালো থাকবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন।